পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠকে সাফ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে দলকে গড়ে তোলার বার্তাও দেন তিনি। রাস্তায় নামছেন তৃণমূল নেত্রী। একটা কঠিন প্রতিকূল পরিস্থিতিতে নির্বাচন পরবর্তী হিংসা, যুবকদের উপরে, কর্মীদের উপরে আক্রমণ ঘরছাড়া হওয়া। এদিকে আজ মমতা ব্যানার্জির অ্যাকশনে নরেন্দ্র মোদী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। ভারতের নির্বাচন বাতিল হয়, ভোট চুরি করে শুভেন্দু অধিকারী নির্বাচিত হয়েছে, এইটা নরেন্দ্র মোদী নিজের মুখে স্বীকার করে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। বিজেপি সরকারের প্রথম বিধানসভা অধিবেশন ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। আর সেই অধিবেশনের শুরুতেই এক নতুন রাজনৈতিক বার্তা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। বিরোধীদের কণ্ঠরোধ করা হবে না, বিধানসভায় গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে। আর্জিকর মামলায় স্ক্যানারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকা, সাসপেন্ডেড অফিসারদের সঙ্গে ফোন এবং হোয়াটসঅ্যাপে কাঁধে কাঁধে কথা হয়েছিল, তা খতিয়ে দেখা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তখনকার মুখ্যমন্ত্রী কিংবা অন্য কোনো মন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল কিনা তাও খুঁজে বের করবো হোমকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বদলে বাংলায় খুলে গেল আর্জিকর ফাইল। 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এরপরই আছে আসল টুইস্ট, ঘটনায় সবচেয়ে বড় মোড়। খতিয়ে দেখা হবে তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকা, জানিয়ে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, তার বক্তব্য একবার আপনাদের শোনাবো। তিনি কিন্তু পরিষ্কার অভিযোগ করছেন। একদিকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অসংখ্য মানুষ অভিযোগ করতেছে, অন্যদিকে আজকে মমতা ব্যানার্জির অ্যাকশনে নরেন্দ্র মোদীর কঠিন অবস্থা হয় এবং ভারতে একটা ভয়াবহ পরিস্থিতি হয়। মমতা ব্যানার্জি পরাজিত হওয়ার পর থেকেই তার দলবল নিয়ে পরিকল্পনা করে আসছে কিভাবে বর্তমান সরকার নরেন্দ্র মোদীর খারাপ অবস্থা করবে এবং বিজয়ী সরকার মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা করবে। এখন তার পরিকল্পনাটা বাস্তব হয়, এদের খারাপ অবস্থা করে এবং ভারতে ভয়াবহ একটা পরিস্থিতি করে। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন, মমতা ব্যানার্জির ইলেকশনে যা যা হয় এবং বর্তমান অবস্থা সবকিছুই দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওর মাধ্যমে। যারা বেরিয়ে যাওয়ার তারা বেরিয়ে চলে যান, কাউকে আটকাবো না, একথা কে বলেছেন জানেন? কালীঘাটে দলের জয়ী ও পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠকে সাফ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে দলকে গড়ে তোলার বার্তাও দেন তিনি। তাহলে কি আবার রাস্তায় নামছেন তৃণমূল নেত্রী? এদিন বৈঠকে প্রত্যেক জেলাওয়ারি নেতাদের খোঁজও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে 100 আসনও ছুঁতে পারেনি তৃণমূল। বিপর্যয়ের পর থেকে জোড়া ফুলের ইতি উকি মারছে অসন্তোষ, ক্ষোভ। সম্ভবত পরিস্থিতি বুঝেই ভোটে কারচুপির অভিযোগের ভোকাল টনিকও দিয়েছেন তৃণমূল নেত্রী। শুক্রবার কালীঘাটে আরও এক ধাপ এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। যারা বেরিয়ে যাওয়ার তারা বেরিয়ে চলে যান, আমি কাউকে আটকাবো না। যারা পড়ে থাকবেন তারা নিরেট সোনা। আমি দলকে নতুন করে গড়ব। পার্টি অফিস রং করুন, ভেঙে যাওয়া অংশ সারিয়ে তুলুন। আমি নিজে পার্টি অফিস রং করব। অনেকেই এখন রং বদলাচ্ছে, তারা চলে যান। 7 দিনের মধ্যে সবাই এলাকা ভিত্তিক রিপোর্ট দিন, কেন হেরেছি সেই সংক্রান্ত রিপোর্ট পাঠান। ব্লক, টাউন অঞ্চলে মিটিং মিছিল ছোট করে শুরু করুন। ঘর ছাড়াদের তালিকা জমা দিন কালীঘাটে। চন্দ্রিমা ভট্টাচার্য আইনি সহযোগিতার কাজে সাহায্য করবে, আইন সংক্রান্ত যোগাযোগ ও পরামর্শ করবেন। বেফাঁস মন্তব্য করা বন্ধ করুন, যা যা বলছেন সব নজরে আছে। এতদিন কেন দলকে বলেননি? এবার কিছু বলার হলে দলকে জানান। যারা থাকবেন দলে তাদেরকে নিয়েই আগামী দিন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও রাস্তায় নামতে চলেছেন, এই দিনের বৈঠকে সেটা কিন্তু কার্যত পরিষ্কার করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা যে অহেতুক নয় তা বোঝা যায় বৃহস্পতিবার কুণাল ঘোষের পোস্টে। হাড়ে ঠোড়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। এদিন জল্পনা বাড়িয়েছে তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের পোস্ট। লোকসভায় মুখ্য সচেতকের পদ থেকে সরানোয় কি অভিমান? 4 দশকের আনুগত্যের পুরস্কার পেলাম, সোশ্যাল মিডিয়ায় পোস্ট কাকুলির। তার জায়গায় ফেরানো হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সেটা নিয়ে আমরা আলোচনা করছি, আর আমরা দল যেটা যে ডিসিশন নেবে আপনাদের আমরা জানাবো। সব মিলিয়ে তৃণমূলের সংসারে এখন অশান্তির ছাপ। নেত্রীর বার্তার পর বিধানসভা নির্বাচনের ফলাফলের পর রাজ্য রাজনীতিতে প্রতিনিয়ত উঠে আসছে একের পর এক আপডেট। তার মধ্যে কিছু ঘটনা তো তুমুল শোরগোল ফেলে দিচ্ছে রাজনীতির ময়দানে। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটা চাঞ্চল্যকর খবর জানাবো। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে সরগরম পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল। নির্বাচনী প্রচারে দেওয়া বক্তব্য, রাজনৈতিক আক্রমণ, উত্তেজনাপূর্ণ ভাষণ এবং আইন শৃঙ্খলার প্রশ্ন সব মিলিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সূত্রে খবর, শুক্রবার 15ই মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এই এফআইআর দায়ের করা হয় এবং সেই এফআইআর এর একটা কপিও আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
অভিযোগ, নির্বাচনী প্রচারের সময় দেয়া কিছু বক্তব্যে ছিল উস্কানিমূলক এবং উত্তেজনা সৃষ্টিকারী ভাষা। অভিযোগকারী পক্ষের দাবি, এই ভাষণগুলো জনমনে অশান্তি সৃষ্টি করতে পারে এবং রাজনৈতিক সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে। পুলিশও প্রাথমিকভাবে সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে। এফআইআরে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে। পাশাপাশি জনপ্রতিনিধিত্বমূলক আইনের কিছু গুরুত্বপূর্ণ ধারা যুক্ত হয়েছে এই মামলায়। তদন্তকারী সংস্থার দাবি, নির্বাচনী আবহে এই ধরনের বক্তব্য জনশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগে বলা হয়েছে কিছু জনসভায় দেওয়া বক্তব্যে এমন ভাষা ব্যবহার করা হয়েছিল যা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে উত্তেজনা তৈরি করতে পারে। শুধু তাই নয়, অভিযোগ অনুযায়ী কিছু মন্তব্য ছিল একেবারে সরাসরি আক্রমণের ভাষায় এবং হুমকির সুরে ভরা। আর সে কারণেই এই বক্তব্যগুলো সমাজে বিভাজন এবং উত্তেজনা ছড়াতে পারে বলে মনে করছে প্রশাসন। এই ঘটনার সবথেকে বেশি চর্চায় এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে করা কিছু মন্তব্য। অভিযোগকারী দাবি, নির্বাচনী প্রচারের সময় এমন কিছু বক্তব্য রাখা হয়েছিল যা কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করে হুমকির ইঙ্গিত বহন করছিল। যদিও সেই বক্তব্যের সম্পূর্ণ প্রেক্ষাপট এখনও খতিয়ে দেখছে তদন্তকারী দল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ছিল অত্যন্ত উত্তপ্ত আর সংঘাতপূর্ণ। প্রচারের শুরু থেকেই রাজনৈতিক তরজা, পাল্টা অভিযোগ, ব্যক্তিগত আক্রমণ এবং তীব্র বাকযুদ্ধ ছিল প্রায় প্রত্যেক দিনের ঘটনা। বিশেষ করে বিজেপি তৃণমূলের মধ্যে সংঘাত ছিল সবথেকে বেশি চোখে পড়ার মতো। আর সেই উত্তেজনার আবহে এই ধরনের ভাষণ আরও বেশি করে বিতর্কের জন্ম দিয়েছে। এদিকে এই এফআইআর দায়ের হওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়া। রাজনৈতিক প্রতিপক্ষ শিবিরের বক্তব্য, রাজনৈতিক নেতাদের ভাষা ব্যবহারে আরও দায়িত্বশীল হওয়া উচিত। তাদের দাবি, জনসভা মানেই তো উত্তেজনা ছড়ানো নয়। গণতন্ত্রে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সেই মতপার্থক্য প্রকাশেরও একটা শালীন ভাষা থাকা প্রয়োজন। আর এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং তাদের নেতারা স্বৈরাচারী আচরণ করেছেন। মানুষ যখন ভয়ে অভিযোগ করেনি, তবে তারা এখন অভিযোগ করতে প্রস্তুত এবং পুলিশও ব্যবস্থা নিতে প্রস্তুত। তাই ন্যায় বিচার হবেই। একবার শোনাই পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য। বদলের বাংলায় খুলে গেল আরজিকর ফাইলস। 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এরপরই আছে আসল টুইস্ট। ঘটনায় সবচেয়ে বড় মোড়। খতিয়ে দেখা হবে তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকা, জানিয়ে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তো অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান, মর্যাদা, গরিমা সব নষ্ট হয়েছে। ঠিক আছে, আমরা আরো অনেকগুলো মেজার নেব। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্য যেভাবে উত্তাল হয়েছিল, তাতে কেঁপে গেছিল তৎকালীন তৃণমূল সরকার। অবস্থানরত, অনশনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেতে হয়েছিল তাদের অবস্থান স্থলেও। যদি কেউ দোষী হয়, তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। শেষ অব্দি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের চাপে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তাকে সাসপেন্ড করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। গোটা তদন্ত প্রক্রিয়াটাই বাংলার মুখ্যমন্ত্রী যেহেতু পুলিশ মন্ত্রী ছিলেন, তিনি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর আশায় বুক বাঁধছেন অভয় পরিবার। আমাদের মমতা ব্যানার্জি সমস্ত দোষীদের আড়াল করে রেখেছেন সবসময়। কেন? দোষীদের আড়াল করার জন্য উনি কোটি কোটি টাকা, আমাদের জনগণের ট্যাক্সের টাকা খরচা করে দিয়েছেন। এটা কেন করেছেন, এটার জবাবও দিতে হবে ওনাকে। এবার দেখার নতুন কিছু বেরিয়ে আসে কিনা। রুমা পাল, সুমন খরাই ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সরকার বদলাতেই কেটেছে জট। চিংড়িঘাটায় শুক্রবার থেকে শুরু মেট্রো প্রকল্পের কাজ। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে কার্যত গলার কাঁটা হয়েছিল এই চিংড়িঘাটা। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য 32 কিলোমিটার। তার মধ্যে 9.8 কিলোমিটারে মেট্রো চালু হয়েছে। বাদ সেধেছিল চিংড়িঘাটা 366 মিটার, যেখানে পিলার তৈরি হলেও তার নিচ দিয়ে সাময়িকভাবে গাড়ি চলাচল বন্ধ বা ট্রাফিক ব্লক করেনি তৎকালীন তৃণমূল সরকার। ফলে পিলারের ওপর গার্ডার বসানো যায়নি। এই নিয়ে তৎকালীন তৃণমূল সরকার ও মেট্রো কর্তৃপক্ষের টানাপোড়েন চলছিল দীর্ঘদিন ধরে। জল গড়ায় কলকাতা হাইকোর্ট অব্দি। কলকাতা হাইকোর্ট সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দেয়, বাকি থাকা কাজ শেষ করার জন্য সময় বেঁধে দেয়। কিন্তু হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন তৃণমূল সরকার। এর জন্য তাদের তীব্র ভৎসনা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, জনসাধারণের জন্য প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না, হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ হবে। হাইকোর্টে সময় বেঁধে দিয়ে কাজ করাবে। সুযোগ দিচ্ছি, হয় মামলা তুলে নিন, না হলে খারিজ করে দেব। তারপরও চিংড়িঘাটার জট কাটেনি। কিন্তু রাজ্যের সরকার বদলাতেই বদলে গেল সেই পরিস্থিতি। চিংড়িঘাটায় কাটল জট।
চিংড়িঘাটায় আটকে থাকা কাজ শেষ হলে মেট্রো পৌঁছে যাবে সেক্টর 5 হয়ে নিউ টাউনে। পুরো রুটে মেট্রো চললে নিউ গড়িয়া থেকে সরাসরি যাওয়া যাবে বিমানবন্দর। আর নিরলস পরিশ্রম, চেষ্টা এবং একটা কঠিন প্রতিকূল পরিস্থিতি 2021-এর নির্বাচন, ভোট পরবর্তী হিংসা, যুবকদের উপরে, কর্মীদের উপরে, রাষ্ট্রবাদীদের উপরে আক্রমণ, ঘরছাড়া হওয়া, সব থেকে শুরু করে শেষের এই যে তার লড়াই সংগ্রাম, স্বপ্নের বৃত্ত, তিনি গত 9 তারিখে অর্থাৎ গত শনিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মহামহিম রাজ্যপালের দ্বারা ভারতীয় জনতা পার্টির প্রথম সরকারের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে তার স্বপ্ন পূরণ হয়েছে। এই ব্যক্তিটি অত্যন্ত নিঃস্বার্থভাবে পশ্চিমবাংলার গত 15 বছরের যে বিপর্যয়, সেই জায়গা থেকে বাংলাকে বাঁচানোর জন্য, পশ্চিমবাংলার হিতগৌরব ফিরিয়ে আনার জন্য এবং এখানকার রাষ্ট্রবাদীদেরকে বাঁচানোর জন্য, বিশেষ করে মা, বোন, দিদি, কন্যা, তাদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। ঐকান্তিক প্রয়াস ছিল, তার পরিশ্রমের কোনো সীমা ছিল না। এই নির্বাচনেও যদি সর্বোচ্চ র্যালি, সভা, রোড শো, এমনকি নির্বাচনের আগে প্রায় 8-10 মাস ধরে তিনি ইনডোর মিটিং করেছেন, যেটা মানে মিঠুনদা নিশ্চিতভাবে কোনো সাংগঠনিক পদ তাকে দিলেও নেন না। এনইসির মেম্বার তিনি, জাতীয়, সেটা সম্মান জানিয়ে বিজেপি করেছে, কিন্তু তিনি মাইক্রো লেভেলেও কাজ করেছেন গত প্রায় 1 বছর ধরে। আর এই লাস্ট 3-4 মাস পরিবর্তন যাত্রা বা তার আগে পরে ওনার সভার তো কোনো সংখ্যা নেই। তাই আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিতভাবে জনগণের ভোটে, আশীর্বাদে। বিজেপি আমাকে নমিনেটেড করেছে, কিন্তু নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে, তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। তাই আমার মিঠুনদা আমাকে কালকে বলেছিলেন আমি দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে। আমি একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন, আপনারা দেখুন। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড, আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। অ্যান্ড আগের দিনে কি হবে সেটাও দেখুন, এটাও চ্যালেঞ্জ করছি। আগের দিনে একের পর এক এই যোদ্ধা এই লড়াই লড়িয়ে নিয়ে হবে, আর আমি তো রইলাম পেছনে। গতকাল প্রধানমন্ত্রী যে টুইট করেছেন তার বিদেশ যাত্রা সম্পর্কিত একটা গুজব রটানো হয়েছে, এই নিয়ে কি বলবেন? এইভাবে মিথ্যাচার করা হচ্ছে, প্রধানমন্ত্রীর বক্তব্যের মিথ্যাচার করা হচ্ছে, প্রধানমন্ত্রী নিজে টুইট করলেন। দেশের মধ্যে কিছু মানুষ আছেন যারা দেশকে অস্থির করতে চান, এবং দেশের প্রধানমন্ত্রীর যে বিশ্বব্যাপী ব্যাপ্তি, জনপ্রিয়তা, তাতে ঈর্ষান্বিত। তারা সিরিজ অব নির্বাচন হারছেন, মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। তাই গুজব রটানো, বিভ্রান্তি করা এবং দেশের সর্বোচ্চ চেয়ারকে সেটাকে নিয়ে এই ধরনের অসত্য প্রচার করা তাদের কাজ। देखिए मिठुनदा पिछले 5 साल से भी ज्यादा, करीब 6 साल, उन्होंने पश्चिम बंगाल का परिवर्तन लाने के लिए बहुत मेहनत किया। उन्होंने भारतीय जनता पार्टी का एनईसी का मेंबर भी है। बंगाल में और पूरा देश में लोकप्रिय एक व्यक्तित्व है। মানে এতদিন পর্যন্ত আমরা তো জ্যোতিবাবুকে দেখেছি, আমরা বুদ্ধবাবুকে দেখেছি, আমরা মমতা ব্যানার্জিকে দেখেছি, এর বেশি আমরা দেখিনি, কিন্তু গল্প শুনেছি। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের দেখছি, কিন্তু শুভেন্দু অধিকারীর কোনো বিকল্প নেই। মানে যেভাবে চালিয়ে খেলছেন, একদম যেটা বললাম, পৃথিবীর সর্বকালের সমস্ত ব্যাটসম্যানকে যোগ করলে যে বিধ্বংসী রূপ দেখা যায়, শুভেন্দু বাবুর মধ্যে সেটা দেখা যাচ্ছে। দেখুন, নিয়ম ছিল, আইন ছিল, কিন্তু রাস্তা আটকে নামাজ পড়া চলছিল, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা মূল ফোকাস। কিন্তু আজকে সকাল থেকে এখন পর্যন্ত, এই রাত পর্যন্ত যা যা হয়েছে, সেই বিধ্বংসী ব্যাটসম্যানের চেয়ে আরো বড় ব্যাটসম্যান যে বিধ্বংসী ব্যাটটা করবে, যেভাবে খেলবে মাঠ জুড়ে, যেভাবে খেলবে গোটা ইনিংস জুড়ে, তাই হয়েছে।
আজকে সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় এসেছিলেন, বিধানসভায় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং নতুন যিনি অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রথীন্দ্রনাথ বোস, আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জির অ্যাকশন নিয়ে অনেক কথা হয়, মমতা ব্যানার্জি যে বিভিন্ন পরিকল্পনা করতেছে এবং ভারতের বর্তমান অবস্থা নিয়ে কথা হয়। গাইস, এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্য কি? দর্শক শ্রোতা, আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি দেবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।